আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। নিশ্চয়ই কথাটা বলার একটা কারণ আছে, কারণ গতকালকে আমরা চরমভাবে মার্কেট পড়ার পরে কিছুটা পয়েন্টসের আপডেট হয়েছে। তো সেই আপডেটের ভিত্তিতে আমরা গতকালকে আমাদের ফেসবুক গ্রুপে যা যা বলেছিলাম, যেভাবে মার্কেটটা বাড়বে সেটা সেভাবেই কিন্তু বেড়েছে। আর এটা ছাড়াও আপনারা তো জানেন আমি রেগুলারলি ভিডিও দিতে পারছি না, অপরাগতার জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এক্স্যাক্টলি আপনাদের সামনে আসার মূল কয়েকটা কারণ, সেটা হচ্ছে এক্স্যাক্টলি আমি কেন প্রতিদিন ভিডিও দিচ্ছি, সেটার আদৌ আপনাদের কাদের উপকার হচ্ছে সেটা আমি ট্রেস করতে পেরেছি। তো সেখানে দুইটা জিনিস আমার কাছে আবিষ্কার হয়েছে। একটা হচ্ছে আপনারা যারা শিখতে চান তারা কিন্তু আমার যে গ্রুপটা করেছি সেখানে অলরেডি চলে এসেছেন। তো সেখানে প্রতিদিনই দেখি মেম্বার বাড়ছে, বাট আমি পোস্ট যেগুলো দিচ্ছি সেখানে লাইক বা কমেন্টসের সংখ্যা খুব একটা না। তার মানে শেখার যে টেন্ডেন্সি আছে, অদম্য টেন্ডেন্সি থাকার পরেও আসলে গ্রুপে ওইভাবে সময় দিতে পারছেন না। তো যেটার কারণে আমি বুঝতে পারছি না যে আসলে আপনারা কী শিখতে চাচ্ছেন বা কেন এসছেন। এটা একটা সাইড। আর একটা সাইড হচ্ছে চ্যানেল যারা দেখতে চান, যারা চ্যানেলে সবসময় আমাকে ভিডিও দিতে বলেন, তো আমি কষ্ট করে অনেকদিন চালিয়ে গেছি। সেখানেও আমি একটা জিনিস দেখলাম, আপনাদের জন্য একটা ফ্রি আমি সেমিনারের আয়োজন করেছিলাম। আমাকে হতাশ করে, এমনকি লজ্জিত করে মাত্র আপনারা 28টা ব্যক্তি সেদিন সেখানে পার্টিসিপেট করেছেন। আমি একজন গেস্টকেও কিন্তু অতিথি হিসেবে এনেছিলাম। তা আপনাদের আসলে শেখার টেন্ডেন্সি বা আপনাদের কি পেতে চান সেটা কিন্তু বুঝতে পেরেছি। সেটা হচ্ছে আপনারা এক্স্যাক্টলি পেতে চান প্রতিদিন মার্কেট কোথায় যাবে, কতটুকু উঠবে, নিচে যাবে, এটা আপনারা কখনো পছন্দ করেন না। আর হচ্ছে আমি কয়েকটা শেয়ার অ্যানালাইসিস দেবো, সেগুলোর ভিত্তিতে আপনাদের যেটা মনপুত হবে কিনবেন। আর আমি যেদিন কিনতে বলবো বা যেদিন বেচতে বলবো সেই জায়গাগুলোতে আপনারা কাজ না করে যখন বেড়ে যাচ্ছে দেখেন তখন কিনেন। এরপর যখন আটকায় যান তখন আমাকে কমেন্টস করেন, ভাই ভিডিও দেখে এটা কিনেছিলাম, এটা কি হবে। আর হচ্ছে যে শেয়ারটাতে আটকায় থাকেন সেটার অ্যানালাইসিসের রিকোয়েস্ট করেন। এইভাবে আসলে চলতে পারে না। আপনারা যারা বিনিয়োগ করেছেন তাদের কষ্টের টাকা কিনা আমি জানি না, বাট আমার যেটা পুঁজিবাজারে আমি বিনিয়োগ করেছি এটা আমার অনেক কষ্টের টাকা। এমনকি আমার কষ্টের একটা পয়সাও, আমি টাকা তো অনেক লম্বা হিসাব, আমি পয়সার কথা বলছি, একটা পয়সাও যদি কেউ ছিনিয়ে নিয়ে যায় আমার কাছ থেকে, আমার কিন্তু অনেক কষ্ট লাগে। তো যেটার কারণে সেই কষ্ট থেকেই আমি নিজে অ্যানালাইসিস শিখেছি, নিজে চেষ্টা করেছি নিজের পুঁজিকে সমুন্নত রাখতে। এটা ছাড়াও আমি আরও কিছু কাজ করেছি যেটা জনহিতকর, মানে প্রত্যেকে যাতে উপকারে আসে সেটার প্রেক্ষিতে আমার যে গ্রুপটা আছে কনফিডেন্স ফ্রেন্ডস গ্রুপ, সেটা করেছি একটা মাত্র মাস পিপলের উপকারের জন্য। তো সেখানে এমন কিছু লোক আছে, এমন কিছু আইডিয়া আছে যাদেরকে আসলে কাটতেও পাচ্ছি না, কিছু ঝামেলাপূর্ণ অবস্থা। সেখানে অ্যাডমিনের সংখ্যাটাও অনেক বেশি। অ্যাডমিনের সংখ্যা বেশি হওয়ার কারণেও নিজের মতো করে কিছু করতে পারি না, যেটার কারণে আমি আমার পরবর্তী গ্রুপটা করি সেটা শুধুমাত্র যারা চ্যানেল ওয়াচ করেন তাদের জন্য। তো সেটার প্রেক্ষিতে আসলে খুব বেশি একটা সাড়া পাচ্ছি এরকম না। আর আমার কাছে পড়তেই হবে, আমি বারবার বলছি আমার কাছে পড়তে হবে, এমন কোনো দুঃখিত। বাইরে থেকে নয়েজ আসছে, নয়েজটাও দূর করা খুব দরকার। তো যেটার কারণে এক্স্যাক্টলি আমি নিজেই অনেক বেশি ভাবছি কয়েকদিন থেকে চ্যানেলটাকে আসলে কী করা যায়। এত কষ্ট করে তো আসলে লাভ হচ্ছে না। তো এখন চলুন আপনাদেরকে আমি কিছু অ্যানালাইটিক্যাল
ডেটা শো করি। অ্যানালিটিক্যাল ডেটার মধ্যে যেমন আমরা যখন গতকালকে ক্যান্ডেলটা পাই, এটা একটা রিভার্সাল ক্যান্ডেল, এটা আপনারা কিন্তু বুঝতে পারছেন। আমার 5,404 পর্যন্ত আমাদের বাজার আসে। আমি যখন আজ থেকে আরও 15-20 দিন আগে যখন মার্কেট এখান থেকে উপরে গেল কত 5,863-64 ছিল, তখনই আমি বলেছিলাম এটা 5,400-তে আসবে। তো আমার ধারণা ছিল এভাবে আসবে। এভাবে না আসে আমাদেরকে এখানে একটু ঘুরপাক খাইয়েছে, একটু ঝামেলা পাকিয়েছে, এই আর কি। কিন্তু আগে পরে তো এসছে। তো সবসময় যে আমার কথাবার্তার গতিশীলতা একদম ডিরেক্টলি হবে এরকম না, বাট আমরা অনুমান করি একটা জায়গায় আমাদের মার্কেট এসে দাঁড়াবে। তো সেই অনুমানের প্রেক্ষিতে মার্কেটটা আগে পরে আসে, এই চার্টটা ছিল সেটার প্রমাণ। তো আপনারা যারা চার্ট দেখেন তারা বুঝতে পারবেন, এটা আমার যে ট্রেন্ড লাইন আছে সেই ট্রেন্ড লাইনের ভিতরে কিন্তু আমার ক্যান্ডেলটা কিন্তু ক্লোজ করেছে। তো সো আমি ধরে নিলাম এটা একটা পজিটিভ ক্যান্ডেল। আরেকটা জিনিস বলার আছে, আমি যখন গতকালকে আমাদের এই গ্রুপটাতে স্টক মার্কেট অ্যানালাইসিস অ্যান্ড কনসালটেন্সি আমার নিজেরই এখনও মুখস্থ হয়নি। তো আমি 12:27 আমি এটা লিখতে চার্ট ড্রপ হতে তো প্রায় 20 মিনিটের মতো সময় লাগে। ততক্ষণে মার্কেট কিন্তু আর একটু আপ হয়ে গিয়েছিল। ততক্ষণে এখানে যে রেড সিগন্যালে দেখাচ্ছে 5,410-12 এরকম কিছু একটা হবে। ক্যান্ডেলটা দেখে তো বুঝতে পারছেন। আর আমি যেটা হোপ দিয়ে বলেছি, আজকে দিন শেষে মার্কেট পজিটিভ দিয়ে শেষ করবে বলে আশা করছে। যারা এক্সপার্ট আছেন তারা ইন্ডেক্সের সাথে সাপোর্ট পাবে এই টাইপের শেয়ার টিটুর জন্য চিন্তা করতে পারেন। প্রফিট 5-8%, স্টপ লস 2%-এর বেশি নয়। তো এগুলো বলার কারণ হচ্ছে এখানে বলতে সুবিধা, কিন্তু ইউটিউবের জন্য যদি ভিডিও করতে যাই, ভিডিও করে তারপরে এটাকে আপলোড করতে হতে তখন আসলে মার্কেট শেষ হয়ে যাবে। তো যেটার কারণে ইউটিউবে আমার এগুলো পড়তে ইন্টারেস্ট ফিল হয় না। আর একটা জিনিস আপনাদেরকে দেখানোর আছে, আমি 19 তারিখের ভিডিওটা খুঁজে বের করলাম, সেখানে একটা মজার ব্যাপার আছে। আমি আপনাদেরকে একটা মজার তথ্য দিব আজকে, সেই তথ্যটা দেওয়ার জন্য চলে আসছি এখানে। ভিডিওটা একটা আপনারা শুনুন। যখন ডক্টর ইউনূসের নাম শুনেছিলাম, তখন প্রথম যেদিন আমরা ওয়ার্কিং ডে পাই সেদিন থেকে জিপি কিন্তু হল্টেড হয়ে গেছে। তো যেহেতু ডক্টর ইউনূস সাহেবের সাথে আমাদের জিপি রিলেটেড ছিল, যেটার কারণে পাবলিক সেন্টিমেন্টও ওখানে কাজ করেছে। এখন আসুন দেখি মজার ঘটনা। মজার ঘটনা বলতে যেটা বুঝাচ্ছি, বিএসসিসি চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন রাশেদ মাকসুদ। ওনার উপরেগুলো আমি না হয় বাদ দিলাম, আমি ওনার সংক্ষিপ্ত পরিচয়টা দেখেই। রাশেদ মাকসুদ একজন ব্যাংকার, অনলি ব্যাংকার। উনি পড়াশোনা কিসে করেছেন জানি না। আর হচ্ছে এসএসসি চেয়ারম্যান হতে হলে উনি যোগ্যতর না হলে উনি এই জায়গায় আসতেন না। আমি কাউকে খাটো করে দেখছি না। 28 বছরের কর্মজীবনে বিভিন্ন ব্যাংকে কর্মরত ছিলেন। এর মধ্যে সর্বশেষ দুর্বল স্ট্যান্ডার্ড ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তার আগে করেছেন এনআরবিসি ব্যাংকে, তাও একই পদে। এনআরবিসি এবং স্ট্যান্ডার্ড ব্যাংক সম্বন্ধে মোটামুটি অনেকেই জানেন। আমরা যারা শেয়ার বাজারের সাথে রিলেটেড তারা কিন্তু স্ট্যান্ডার্ড ব্যাংকের স্ট্যাটাস জানি। তো সবচেয়ে মজার ব্যাপার কি দেখেন, আপনারা নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। এটার প্রেক্ষিতে আমি আপনাদেরকে কমেন্টটা একটু পড়ে শুনি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার কমেন্টসটা। ইমতিয়াজ আহমেদ লিখেছেন, আপনি ওনার প্রোফাইল লিঙ্কে দেখবেন উনি দেশ বিদেশে লোকাল আর মাল্টিন্যাশনাল ব্যাংকের এমডি ছিলেন। আইএফসি ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্সি হিসেবে কাজ করেছেন। আইবিএ থেকে গ্র্যাজুয়েশন করেছেন। যেভাবে বলতেছেন খুবই ডিসরেসপেক্টফুল। আমি ওনাকে ডিসরেসপেক্টফুল কীভাবে বললাম আমি জানি না। আমি জাস্ট একটা পত্রিকার নিউজটা পড়ে শুনিয়েছি এখানে। সেখানে যদি ডিসরেসপেক্টফুল কিছু থাকে সেটা। আর একটা জিনিস, আমি যখন ন্যাশনাল ব্যাংক দেখলাম
তখন আমার কাছে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে, ন্যাশনাল ব্যাংকের চিত্র আপনারা সবাই জানেন। তো উনি যদি ন্যাশনাল ব্যাংকে থাকে, সেই ব্যাংকটাকেও কি উনি একটু পরিশুদ্ধ করে দিয়ে আসতে পারেননি? এটাকে কি স্বাভাবিকতার মধ্যে আনতে পারেননি? এই যে দেশে যে এত কিছু হলো, সেই ন্যাশনাল ব্যাংকও কিন্তু রিজার্ভ ব্যাংকের মধ্যে একটা। তো সো এনআরবিসিও আহামরি কোনো ভালো ব্যাংক হিসেবে আমরা বলবো না। তো সেখানে ওনাকে আমি সম্মান দিব না বা দিচ্ছি না সেটা না, এখানে হচ্ছে উনি যে দুটা ব্যাংকের দায়িত্ব ঠিক মতো পালন করে একটা জায়গায় আসেন। শুধু ডিগ্রি থাকলে যে উনি ভালো করবে তা না, আপনাকে ডিগ্রিগুলো ইউটিলাইজেশন জানতে হবে। তো সেই ডিগ্রি ইউটিলাইজেশন উনি কীভাবে করতে পেরেছেন উনি নিজে জানেন। কারণ আজকে আমি কথার প্রসঙ্গ আর একটা মাত্র কারণ, সেটা হচ্ছে গতকালকে আমি এইসব প্রেডিকশন দিই, আমার ছিল অ্যানালাইসিস ভিত্তিক প্রেডিকশন। আর রাত্রেবেলা আমরা টিভি নিউজে দেখেছি ডিসি ভবন ঘেরাও হয়েছে। আর সেখানে যারা ঘেরাও করেছে তাদের মধ্যে প্রত্যেকেই হচ্ছে যারা জেড গ্রুপকে যেসব শেয়ারগুলোকে জেড গ্রুপের আছে ওই টাইপের বিনিয়োগকারী। তার মধ্যে 2-3 জনের আমি টিভি চ্যানেলে দেখলাম, সাক্ষাৎকার দেখলাম, তারা প্রত্যেকেই ওনার উপর খ্যাপা। তো উনি আসার পর থেকে যে টাইপের সংস্কারে নেমেছেন, সেটা কি আমাদের পুঁজিবাজারের সাথে আসলে খুব বেশি যায়? উনি বাজারটাকে আগে ভালো করতো, তারপরে উনি ভিতরে ভিতরে সংস্কারগুলো করতো। এগুলো কেন জনগণকে সম্মুখে আনতে হবে, কেন জানাতে হবে? দেশের পরিস্থিতি তো এমনি আসলে অনেক খারাপ, ইকোনমিক কন্ডিশন খারাপ, সব কিছু ব্যাংকগুলোর অবস্থা খারাপ। তো সেখানে ওনার এগুলো দরকারটা কি ছিল? বিনিয়োগকারীরা একবার ফেরত গেলে সহজ কিন্তু ফেরত আনা যায় না। তার মধ্যে আওয়ামী লীগে আসা যারা বড় বড় বিনিয়োগকারী, তারা তো কিন্তু এখন বাজারে ভয়ে নাই, ওদের টাকা পয়সা ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হচ্ছে একের পর এক। তা আমি সেটার পক্ষে সাপে যাচ্ছি না, সেটার বিপক্ষেই যাচ্ছি। আর যারা আওয়ামী লীগ ভার্সেস অবশিষ্ট যারা আছে, তাদের কাছে আসলে পুঁজি নেই, তাহলে শেয়ার মার্কেট আসলে কীভাবে চলবে? তাহলে উনি সংস্কার করার সময় হিসাবগুলো মাথায় রেখে করা উচিত ছিল। আমরা এখন দেখতে পেলাম কি ডিসি ভবন ঘেরাও হয়েছে, আগামী রবিবারও ঘেরাও হবে। সেটাকে কেন্দ্র করে অনেকগুলা মানে সংঘাতের একটা ব্যাপার আছে। উনি হয়তো পদত্যাগ করে বলতে পারে, আদৌ কি পদত্যাগ করলে আমাদের বাজার কি খুব বেশি ভালো হয়ে যাবে, বা নতুন যে আসবে সেও কি ভালো করার কোনো সপক্ষে থাকবে? এত কিছু অবস্ট্রাগলের মধ্যে বাজারটা টেকনিক্যালি ঠিকঠাক জায়গার মতোই আছে। আমি বলবো হয়তো পতনটা বড় হয়েছে। আপনাদেরকে প্রত্যেকটা পতনে আমি একদম ডোজি ক্যান্ডেল থেকে শুরু করে সেই ডোজি ক্যান্ডেলের কথা আমার মনে পড়ে গেল। এই জায়গাটাতে আমি কিন্তু বারবার কিন্তু বলেছি, মানে 5,700-800 কাছাকাছি সময়টাতে 5,400-তে আসবে, তখন তো অনেক আমার চ্যানেলের ভাইয়েরা আমাকে কটূক্তি করতেও দ্বিধাবোধ করেন নাই। এগুলো ড্যাপ গ্যাপ ঘটনা, যা ঘটেছে। তো আমি বললেই যে মার্কেট পড়ে যাবে, তাদের ধারণা কিন্তু এখন ভুল হয়েছে। আমি কিন্তু এখন ভিডিও দিচ্ছি না, আমি ভিডিও না দেওয়া অবস্থায় কিন্তু দুটো বড় বড় পতন হয়েছে। তো যাই হোক, এগুলো এখন বলার কিছু নেই। আর আমার চ্যানেলটার কথা বলি, এই চ্যানেলে আমি সবসময় আপডেট দিব। আপনারা যারা আপডেট পেতে চান, এটা আমার এই পোস্টের মধ্যেই কিন্তু দেয়া আছে। চ্যানেলের পোস্টে আমার নাম্বার আছে। ম্যাক্সিমাম টাইম অনেকে আমার নাম্বার চান, কেন চান জানি না, অনেক বেশি আসলে আমি ডিস্টার্ব ফিল করি জানি। কারণ হচ্ছে সবাই যার শেয়ার এখন, আর যেহেতু চ্যানেল নাই, সবাই আমাকে SMS দিতে থাকে। তো কন্টিনিউয়াসলি যদি এরকম শত SMS দিতে থাকেন, তাহলে আসলে আমি যাবো কোথায়? এই যে আপনারা কমিউনিটি দেখেন কিনা জানি না, এই কমিউনিটির ভিতরে আমার কিছু পোস্ট আছে। এই যে দেখেন পোস্টগুলা, বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট। এই পোস্টগুলো যেমন আমি লাস্ট পোস্ট দিয়েছি 4 days বিফোর, এটাতে ক্লিক করলেই কিন্তু আপনারা আমার কাঙ্ক্ষিত চ্যানেলটাতে চলে যেতে পারবেন। যারা আসলে পড়াশোনা করতে চান, শিখতে চান, জানতে চান, ওরা আসবেন। যারা দরকার নেই, তাদের আসার দরকার নেই। তো যেহেতু আমি চ্যানেল চালাবো না, এই যে এখানে আসছে, এখানে আমি যেহেতু জয়েন করা আছে, ডিরেক্ট জয়েন করেছে, আপনাকে হয়তো জয়েন করার জন্য কোনো একটা অপশন দেওয়া হবে, আপনি জয়েন করবেন বা শেষ। যদি এখানে আসতে চান, চ্যানেলে আমি খুব বেশি রেগুলার থাকবো না। এটা ছাড়া এই যে একটা টেকনিক্যাল অ্যানালাইসিস বা ট্রেনিং প্রোগ্রাম করেছি, সেটাতে কেউই আপনারা অ্যাটেন্ড করেননি। আর রেগুলার কোর্স আপনারা করছেনই না। তো আমার কাছে করতে হবে, আমি টাকা ইনকাম করবো, এটা তো দরকার নেই।
একজন তো বারবারই বলছিল যে আপনি চ্যানেলে ভিডিও না দিলে মাসে আপনার 4-5 লাখ টাকা ইনকামটা লস হবে। আর বেটা আমার লস হোক, তোমার সমস্যা কি? আমি লাভ লস আমি ঠিকই বুঝি। আমি ওই ভিডিও টাইমটাতে আমি 10টা শেয়ার বাছাই করে নিজের জন্য রেডি করে রাখতে পারি। এত ফ্যানের জ্ঞানের এগুলো করতে হবে না আমাকে। তো যাই হোক, আপনারা সব কিছু দেখে শুনে বুঝে করবেন। যে মাকসুদ সাহেবকে নিয়ে আমি 19 তারিখে মন্তব্য করেছি সেটা এখন ফল পাচ্ছেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।